বন্ধুরা, আপনারা কি কখনো কাক এবং মানুষের বিয়ের কথা শুনেছেন? আজ আমরা আপনাদের একটি মেয়ে এবং একটি কাকের বিয়ের গল্প শোনাতে যাচ্ছি। মেয়েটির বিয়ে একটি কাকের সাথে করে দেওয়া হয়েছিল। সামনে এগোনোর আগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। পুরনো জামানার কথা, সম্ভবত আজ থেকে 4 বা 500 বছর আগের। এটা সেই সময়ের কথা যখন গ্রামে আজকের মতো বিদ্যুৎ, পাকা রাস্তা বা গাড়ির শোরগোল থাকত না। সন্ধ্যা হতেই পুরো এলাকা যেন গভীর নিস্তব্ধতার চাদর মুড়ি দিত। সূর্য ডোবার সাথে সাথেই বাড়ির কাঁচা আঙিনায় মাটির উনুন জ্বলতে শুরু করত। কাঠ পোড়ার সুগন্ধ বাতাসে ভেসে বেড়াত এবং মানুষ তাড়াতাড়ি খাবার খেয়ে তাদের চারপাইতে শুয়ে পড়ত। শহরের দৌড়ঝাঁপ আর চাকচিক্য থেকে অনেক দূরে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর গ্রাম ছিল। এই গ্রামেরই এক প্রান্তে ক্ষেতের একদম কাছে এক বৃদ্ধ কৃষক তার 3 যুবতী মেয়ের সাথে থাকত। তার ঘরটি কাঁচা ছিল ঠিকই, মাটি ও কাদা দিয়ে লেপা দেওয়াল আর খড়ের ছাদ, কিন্তু ভেতরটা আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকত। এই কৃষককে সবাই বাবাজি বলে ডাকত। বাবাজি গ্রামের খুবই ভদ্র, পরিশ্রমী এবং সহজ সরল মানুষ ছিলেন। তার 3 মেয়ে ছিল, ফারিহা, কারিহা এবং সবার ছোট মাহাক। 3টি মেয়েই এখন বড় হয়ে গিয়েছিল, বয়স 21 থেকে 24-এর কাছাকাছি হবে। ফারিহা বড় মেয়ে ছিল। ফারিহার উচ্চতা ছিল দীর্ঘ, গায়ের রং ফর্সা এবং নাক মুখের গড়ন ছিল খুব তীক্ষ্ণ। সে দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু এই সৌন্দর্য তার চোখে কিছুটা অহংকারও ভরে দিয়েছিল। সে সাজগোজ করতে খুব পছন্দ করত। সে গ্রামের বাকি মেয়েদের মধ্যে নিজেকে কিছুটা বিশেষ কিছু মনে করত। তার কথা বলার ধরন নরম হলেও কথায় প্রায়ই নিজের গুরুত্ব জাহির করার অভ্যাস ছিল। করিহা ছিল মেজো মেয়ে। করিহা তার বড় বোনের চেয়ে কিছুটা আলাদা ছিল। সে বেশিরভাগ সময় চুপচাপ থাকত, কিন্তু তার দৃষ্টি ছিল খুব প্রখর। সে জিনিসগুলোকে খুব সূক্ষ্মভাবে দেখত এবং বুঝত। ঘরের কাজে সে খুব চটপটে ছিল, কিন্তু তার মনে সবসময় এগিয়ে যাওয়ার এবং উন্নত জীবন পাওয়ার এক অদ্ভুত প্রতিযোগিতা চলত। সে ফরিহার খুব ঘনিষ্ঠ ছিল এবং দুজনে প্রায়ই মেতে থাকত গল্পে। মহক ছিল সবার ছোট মেয়ে। মহক তার 2 বোনের চেয়ে একদমই আলাদা ছিল। তার গায়ের রং ছিল শ্যামলা এবং চেহারা ছিল খুব সাধারণ। তার মধ্যে ফরিহার মতো কোনো অহংকার বা করিহার মতো কোনো চতুরতা ছিল না। কিন্তু মহকের বিশেষত্ব ছিল তার চোখ দুটি। সেই চোখে এক অদ্ভুত সাহস আর শান্তি ছিল। সে যে কোনো কথা খুব সহজে বিশ্বাস করে নিত এবং সত্যকে মন থেকে গ্রহণ করত। সে সাদাসিদে জীবনের মধ্যেই আসল আনন্দ খুঁজে পেত। এই 3 মেয়ের মা এই পৃথিবীতে ছিলেন না। এটা সেই সময়ের কথা যখন মহক ছিল মাত্র 6 বছরের একটি ছোট শিশু। ঘরের কর্ত্রীর হঠাৎ চলে যাওয়ায় বাবাজি ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল যে তিনি এই 3 কন্যাকে কিভাবে লালন পালন করবেন, কিন্তু তিনি সাহস হারাননি। তিনি কখনো নিজের মেয়েদের মধ্যে ছেলের অভাব অনুভব করতে দেননি। তার কাছে 3টি মেয়েই ছিল তার আঙিনার ফুল। বাবাজি 3 জনকে নিজের সাথে খেতে নিয়ে যেতেন। তিনি নিজে লাঙল চালাতেন এবং মেয়েদেরও মাটির সাথে যুক্ত হতে শেখাতেন। যখন মেয়েরা মাটিতে মাখামাখি হয়ে হাসাহাসি আর খেলাধুলা করত, তখন বাবাজির সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। সন্ধ্যায় যখন তিনি ঘামে ভিজে বাড়ি ফিরতেন এবং নিজের মেয়েদের হাসতে দেখতেন, তখন তার মনে এক গভীর তৃপ্তি আসত। কিন্তু বাস্তবতা সবসময় এত সুন্দর হয় না। বাবাজির চোখে 3 মেয়ে সমান হলেও বোনদের নিজেদের মধ্যে এক গভীর দূরত্ব তৈরি হয়েছিল। ফরিহা এবং করিহার রূপ আর শখ একই রকম ছিল, তাই তারা মহককে সবসময় নিজেদের চেয়ে নিচু মনে করত। প্রায়ই যখন মহক মাটির বাসন পরিষ্কার করত বা আঙিনায় ঝাড়ু দিত, তখন ফরিহা আর করিহা চারপাইতে বসে তাকে নিয়ে মজা করত। ফরিহা চুলে চিরুনি চালাতে চালাতে বলতো, একেবারে গিয়ে মেয়ে এটা, দেখো না এর গায়ের রং দেখো, আর এর পোশাক আশাক তো দেখো, যেন কোনো শ্রমিকের মেয়ে। করিহাও হাসতে হাসতে সায় দিত। আব্বু এর মাথায় একটু বেশিই হাত রাখেন, সব সময় এর পক্ষ নেন। এই কারণেই এর ওড়ার অভ্যেস হয়ে গেছে। ওর মনে হয় ও আমাদের সমান। মহক এসব কথা শুনত। এক মুহূর্তের জন্য তার হাত থামত, কিন্তু তারপর সে নিঃশব্দে হাসত। সে কখনো পাল্টা কোনো কটু জবাব দিত না। যখন বাবাজির কানে এইসব বিদ্রূপ পৌঁছত, তখন তিনি বড় মেয়েদের কড়াভাবে বকাঝকা করতেন। আমার 3 মেয়েই আমার প্রাণ, খবরদার এরপর থেকে তোমরা মহককে কিছু বললে। আমার কাছে তোমরা 3 জনই সমান। কিন্তু যে কথা মনে গেঁথে যায় তা শুধু বকাবকিতে কোথায় মোছে।
সময় ডানা মেলে উঠছিল। মেয়েরা এখন পুরোপুরি যুবতী হয়ে গিয়েছিল এবং পুরো গ্রামে তাদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। গ্রামের নিয়ম ছিল যে মেয়েরা বড় হতেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো, কিন্তু বাবাজির তিনটি মেয়ে ঘরে বসেছিল। মহিলারা কুয়োতে জল ভরার সময় নিজেদের মধ্যে কানাকানি করত, আরে দেখো না, বাবাজির তিনটে মেয়ে বসে আছে, অথচ কারো কোনো বিয়ে ঠিক হলো না। জানি না বাবাজি কি ভেবে বসে আছেন। সন্ধ্যায় যখন পুরুষরা চত্বরে বসে হুক্কা খেত, সেখানেও এইসব আলোচনা হতো। এই সব কথা উঠতে উঠতে বাবাজির কাছেও পৌঁছে যেত। এখন রাতে তার ঘুম উধাও হয়েছিল। এক রাতে খাবার খাওয়ার পর যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন বাবাজি নিজের চারপাইতে একা বসে মাটির দিকে তাকিয়েছিলেন। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। তিনি নিজের সাথে কথা বলছিলেন, যদি এদের মা বেঁচে থাকত তবে সে কত ভালো ঘর খুঁজে আনত। আমি তো শুধু ক্ষেতের মাটি, লাঙল আর ফসলের কাজই জানি। আমি কি জানি যে এই কোমল মেয়েদের জন্যে ঘর কিভাবে বাঁধতে হয়। অনেকক্ষণ ভাবার পর সেই রাতে বাবাজি একটি খুব অদ্ভুত কিন্তু দৃঢ় সিদ্ধান্ত নিলেন। পরদিন সকালে যখন পাতায় পাতায় হালকা শিশির লেগেছিল, বাবাজি তার 3 মেয়েকে আঙিনায় ডাকলেন। আমি সারা রাত ভেবে একটি সিদ্ধান্ত নিয়েছি। তিনি খুব গম্ভীর এবং ধীর স্বরে বললেন, এখন তোমরা 3 জন নিজেদের জন্য বর নিজেরাই খুঁজে নেবে। এটা শুনেই 3 মেয়ে অবাক হয়ে গেল। গ্রামের পরিবেশে এটি ছিল অত্যন্ত অভিনব এবং বিস্ময়কর কথা। ফরিহা বিরক্তি নিয়ে বলল, আব্বু, আপনি এসব কি বলছেন? এটা কিভাবে সম্ভব? মেয়েরা নিজেরা নিজেদের সম্বন্ধ কিভাবে খুঁজবে? করিহাও হাবড়ে গিয়ে বলল, হ্যাঁ আব্বু, আপনি আমাদের বর খুঁজতে কোথায় পাঠাবেন? লোকে কি বলবে? কিন্তু মহক নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকল। সে একটিও প্রশ্ন করল না, শুধু সে তার বাবার চোখের দিকে এক অদ্ভুত অনুভূতির সাথে তাকিয়ে থাকল। বাবাজি তাদের শান্ত করে বোঝালেন, ঘাবড়াও না। আমার কথা পুরো শোনো। তোমাদের 3 জনকে আমার সাথে গ্রামের ধারের বাগানে যেতে হবে। সেখানে তোমরা 3 জন নিজের হাতে 3টি করে চারা গাছ লাগাবে। যখন চারা লাগানো হয়ে যাবে, তখন বাগানের মাঝখানে যে 3টি গাছ আছে, তোমরা 3 জন একে একে সেই গাছগুলোকে কুঠার দিয়ে কাটবে। মনে রাখবে, যার গাছ কাটার পর যেদিকে পড়বে, সেই মেয়ের সম্বন্ধ সেই দিক থেকেই আসবে। এই কথা শুনতে খুব অদ্ভুত এবং কোনো কাহিনীর মতো মনে হচ্ছিল, কিন্তু বাবাজির ভঙ্গি এবং কণ্ঠস্বর এতটাই দৃঢ় ছিল যে কোনো মেয়েরই তাকে মানা করার বা তর্ক করার সাহস হল না। পরদিন সূর্য ওঠার আগেই বাবাজি একটি ভারী কুঠার, মাটি খোঁড়ার জন্য 3টি কোদাল এবং একটি ঝুড়িতে 9টি ছোট চারা গাছ নিলেন। তিনি তার 3 মেয়েকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই পুরনো বাগানের দিকে রওনা হলেন। এই জায়গাটি খুব নির্জন ছিল। সেখানে শুধু বাতাসের দোলায় পাতার শব্দ আসত অথবা কোনো পাখির দূর থেকে আসা ডাক শোনা যেত। সেখানে পৌঁছে বাবাজির কথায় একে একে 3 জন মাটিতে গর্ত খুঁড়ল। মাটিতে তাদের হাত মেখে গেল, কপালে ঘাম জমে গেল, কিন্তু তারা নিজ নিজ চারা গাছ লাগিয়ে দিল। যখন এই কাজ শেষ হলো, বাবাজি সেই গাছগুলোর দিকে ইশারা করে বললেন, এখন প্রত্যেকে এগিয়ে এসো এবং নিজের পুরো শক্তি দিয়ে কুঠার চালাও। সবার আগে বড় বোন ফরিহা এগিয়ে এলো। সে কুঠারটি শক্ত করে ধরল এবং একটি জোরালো আঘাত করল। একটি ভারী শব্দ প্রতিধ্বনিত হল। 2-3টি আঘাতের পর গাছটি কেঁপে উঠল এবং তারপর ধীরে ধীরে মর্মর শব্দ করে সোজা উত্তর দিকে পড়ে গেল। গাছটিকে সেদিকে পড়তে দেখে ফরিহার মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। এর কারণ ছিল যে উত্তর দিকে যে রাস্তাটি যেত, সেই রাস্তাটিই একটু দূরে তার খালার বাড়ি ছিল। ফরিহার সেখানে প্রায়ই তার খালার ছেলে সালামতের সাথে লুকিয়ে কথা হতো। সে তো মনে মনে ভেবেই রেখেছিল যে তার বিয়ে যদি ওদিকেই হতো। আজ গাছও সেই দিকে পড়ায় তার মন খুশিতে নেচে উঠল। এবার মেজ বোন করিহার পালা। করিহা গাছটিকে খুঁটিয়ে দেখল। সে কুঠার তুলল এবং খুব ভেবেচিন্তে আঘাত করতে শুরু করল। 1, 2, 3, 4 এবং কিছুক্ষণের মধ্যেই গাছটির শিকড় থেকে আলাদা হয়ে দক্ষিণ দিকে পড়ে গেল। গাছটিকে দক্ষিণের দিকে পড়তে দেখে করিহার চোখও খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। এর কারণ ছিল যে দক্ষিণ দিকে তার মায়ের পুরনো এক বান্ধবী থাকত, যার ছেলেকে করিহা পছন্দ করত। এখন তার রাস্তাও পরিষ্কার হয়ে গিয়েছিল। শেষে পালা এলো সবার ছোট এবং শ্যামবর্ণ মহকের। মহক কিছু না ভেবে একদম চুপচাপ কুঠার তুলে নিল। সে উত্তরের দিকেও তাকালো না, দক্ষিণের দিকেও তাকালো না। সে তার সুকোমল হাতে কুঠারটিকে বাতাসে তুলল এবং গাছে আঘাত করল। তার প্রথম আঘাতেই গাছের ছাল উঠে গেল। ডালপালাগুলো বুড়ি তারা বা তীব্রভাবে কেঁপে উঠল এবং কিছুক্ষণের মধ্যেই এক জোরালো শব্দের সাথে সেই গাছটি সোজা ঘন জঙ্গলের দিকে পড়ে গেল।
গাছটি পুড়তেই সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাতাস যেন থেমে গেল। তার গাছ জঙ্গলের দিকে পড়েছিল, তখনই সেই নিস্তব্ধতা চিরে ফারিহা জোরে জোরে হাসতে লাগল। সে বিদ্রূপ করে বলল, আরে বাহ, কি ব্যাপার! এই ঘন জঙ্গলে কোনো বুনো ভাল্লুক বা সিংহ তোর বর নয় তো? কুড়িহাও হাসতে হাসতে টিপ্পনি কাটল, বা হতে পারে কোনো ভূত প্রেত যে রাতে অন্ধকারে জঙ্গলে ঘুরে বেড়ায়। এখন তো মহককে জঙ্গলেই নিজের স্বামী খুঁজতে হবে। মহকের মুখে কোনো ভাবান্তর হল না। সে তার বোনদের এই তীক্ষ্ণ তানের কোনো জবাব দিল না, শুধু তার দৃষ্টি মাটির দিকে নামিয়ে নিল। বাবাজি দুই বড় বোনকে কটমট করে দেখলেন এবং তারপর এক দীর্ঘশ্বাস ফেলে শুধু এইটুকু বললেন, যা হবে কাল দেখা যাবে, কারো উপর এভাবে হাসা উচিত নয়। সেই রাতে সেই কাঁচা ঘরে কেউ ঠিকমতো ঘুমাতে পারল না। ফারিহা আর কুড়িহা একই চারপাইতে শুয়ে মাঝরাত পর্যন্ত ফিসফিস করে কথা বলতে থাকল। তারা দুজনেই নিজেদের কল্পনার জগতে হারিয়ে গিয়েছিল, নিজেদের হবু বর আর আগামী জীবনের স্বপ্ন বুনছিল। কিন্তু মহক নিজের বিছানায় শুয়ে খোলা চোখে ছাদের দিকে তাকিয়েছিল। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল, কিন্তু ভয় ছিল না। পরদিন খুব সকালের সময় বাবাজি বাড়ির আঙিনায় নিজের চারপাইতে বসেছিলেন। তার হাতে একটি পুরনো কাঠের লাঠি ছিল এবং চোখ কোনো গভীর চিন্তায় মগ্ন ছিল। কিছুক্ষণ পরেই তার 3 মেয়ে তৈরি হয়ে একে একে তার সামনে এসে দাঁড়াল। বাবাজি লাঠিটি মাটিতে ঠেকিয়ে বললেন, আমার কন্যারা, কাল যেদিকে তোমাদের গাছ পড়েছিল আজ তোমাদের সেদিকেই যেতে হবে। তারপর তিনি একটু থেমে অত্যন্ত গুরুত্বের সাথে বললেন, কিন্তু আমার একটি কথা সবসময় মনে রেখো, তোমরা যেই দরজাতেই পৌঁছাও না কেন সেখানে সবসময় আদবের সাথে কথা বলবে, আর সেখান থেকে তোমরা যে জবাবই পাও তা খুশি মনে মেনে নেবে। বাবাজির কথা শুনে সবার আগে ফরিহা এগিয়ে এলো। তার গাছ উত্তরের দিকে পড়েছিল। এটি সেই রাস্তা ছিল যা গ্রামের বাইরে থেকে একটি ছোট মেঠো পথের মাধ্যমে কিছুটা উঁচুতে তৈরি করা ঘরগুলোর দিকে যেত। ফরিহা সাদা রঙের একটি পরিষ্কার চাদর জড়িয়ে নিল। তার মাথা উঁচু ছিল এবং তার চোখে এক অদ্ভুত শান্তি আর ভরসা ছিল। সে সেই পথে এমনভাবে হেঁটে যাচ্ছিল যেন তার গন্তব্য আগে থেকেই জানা। সারা পথ সে ছোটবেলার স্মৃতিতে হারিয়ে থাকল। তার মনে পড়ছিল যে যখনই সে তার খালার বাড়ি যেত তখন তার ছেলে সালামাতের সাথে তার কত খুনসুটি হতো। কখনো কোনো মাটির খেলনা নিয়ে দুজনে লড়াই করত, তো কখনো ঘুড়ি ওড়ানো নিয়ে ঝগড়া হয়ে যেত। কিন্তু তারা দুজনেই যত বড় হল, সেই ছোটবেলার লড়াই একটি মিষ্টি বন্ধুত্বে এবং তারপর এক না বলা সম্পর্কের রূপ নিল। হাঁটতে হাঁটতে যখন ফরিহা তার খালার বাড়ি পৌঁছালো এবং দরজায় টোকা দিল, তখন খালা দরজা খুললেন। সামনে নিজের বড় ভাগ্নিকে এভাবে হঠাৎ দেখে তিনি প্রথমে তো কিছুটা অবাক হলেন, কিন্তু যখন ফারিহা তাকে ভেতরে বসে শান্তভাবে সব কথা জানালো, বাবাজির সিদ্ধান্ত, বাগানে গাছ কাটা এবং গাছটির ঠিক উত্তর দিকে পড়া, তখন খালার চোখ ভিজে এলো। তাহলে তোমার আব্বাজান নিজেই তোমাকে এভাবে পাঠিয়েছেন? খালা আদর করে জিজ্ঞেস করলেন। ফারিহা লজ্জায় মাথা নিচু করে শুধু সায় দিল এবং বলল, গাছটি একদম আমাদের বাড়ির দিকেই পড়েছিল। খালার মুখে এখন একটি মিষ্টি হাসি ফুটে উঠল। তাহলে আর ভাবার কি আছে আমার মা, আমরা আমাদের পক্ষ থেকে পাকা হ্যাঁ বলছি। সালামা তো সবসময় তোমার কথা ভেবেই থাকে, আর আমিও জানি যে তুমি এই ঘর খুব ভালোভাবে সামলে নেবে। ফারিহার মন খুশিতে ভরে গেল। সে খালার কৃতজ্ঞতা প্রকাশ করল। খালা তাকে আদর করে জড়িয়ে ধরলেন, মিষ্টিমুখ করালেন এবং তারপর বিদায় দিলেন। যখন ফারিহা বাবাজির বাড়ির দিকে ফিরে আসছিল, তখন তার হাঁটার ভঙ্গিতে এক অদ্ভুত স্বস্তি ছিল এবং মুখে সেই উজ্জ্বলতা ছিল যা মনের মতো কাজ পূর্ণ হলে আসে। এবার পালা ছিল কারিহার গাছ দক্ষিণ দিকে পড়েছিল। এই রাস্তা গ্রামের কোলাহল থেকে কিছুটা দূরে নির্জন এলাকার দিকে যেত। এই রাস্তায় একটি খুব পুরনো কুয়ো পড়ত। কারিহা জানত যে এই কুয়োর কাছের বাড়িতে একসময় তার মায়ের ছোটবেলার সবথেকে প্রিয় বান্ধবী থাকত। তার হাসি মুখ আজও মনে ছিল। কারিহা কারো জন্য অপেক্ষা করল না। সে একাই সেই রাস্তায় চলতে শুরু করল। তার পায়ে কোনো তাড়াহুড়ো বা অলসতা ছিল না, শুধু একটা গভীর বিশ্বাস ছিল। যখন সে সেই পুরনো কুয়োর ধারের বাড়ির সামনে পৌঁছে দরজায় টোকা দিল, ভেতর থেকে এক ক্লান্ত কিন্তু প্রাণবন্ত আওয়াজ এলো। দরজা খুললে সেই বৃদ্ধা মহিলা সামনে দাঁড়িয়েছিলেন। আরে কারিহা, তুমি না? কত সময় কেটে গেল তোমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর। এসো, ভেতরে এসো।
কিছুক্ষণ দুজনে এভাবেই চুপচাপ থাকল। পুরনো স্মৃতিগুলো তরতাজা হতে থাকল। তারপর করিহা সেই কথাটি আবার বলল যা বাবাজি তাকে শিখিয়েছিলেন, গাছ পড়া এবং এখানে আসা। করিহার এই কথা শুনে সেই বৃদ্ধার চোখ ভিজে এলো। তিনি করিহাকে নিজের পাশে বসালেন, তার হাত নিজের হাতে ধরে বললেন, আমার মা, তোমার মা যদি আজ বেঁচে থাকত তবে সেও হয়তো এটাই চাইতো। আমার ছেলে সুলতানের দৃষ্টি সবসময় তোমাকেই খোঁজে, সে তোমাকে দেখে সবসময়ই মুগ্ধ হয়ে যায়। আমি কিভাবে এই সম্বন্ধ মানা করতে পারি? করিহার মন থেকে যেন এক মস্ত বড় পাথর নেমে গেল। সেই মুহূর্তেই সুলতানও বাড়ির ভেতর এলো। সে করিহাকে সেখানে দেখে খুশি হয়ে সালাম জানালো এবং সেই বৃদ্ধা মহিলা দুজনের মাথায় হাত রেখে নিজের সম্মতি দিয়ে দিলেন। যখন করিহা বাড়ি ফিরল তখন তার চোখে এক অনন্য চমক ছিল, ঠিক যেমন কোনো সুন্দর ঋতু আসতে চলেছে। কিন্তু অন্যদিকে সবার ছোট মেয়ে মহকের সফর ছিল এদের দুজনের থেকে একদম আলাদা। যেখানে ফারিহা এবং করিহা চেনা এবং পরিচিত রাস্তায় গিয়েছিল, সেখানে মহক একা সেই নিস্তব্ধ আর ঘন জঙ্গল চিরে এগিয়ে যাচ্ছিল। তার হাতে কারো দেওয়া উপহার ছিল না, ছিল শুধু বাবাজির দেওয়া একটি ছোট খাবারের পটলি। তার মনে এক অদ্ভুত অস্বস্তি ছিল, এমন এক সফর যার কোনো গন্তব্য তার জানা ছিল না। তার দুই বড় বোনের হাসি আর বিদ্রুপ তার কানে তখনও বাজছিল, জঙ্গলে তোর বর হবে, কোনো ভূত বা বুনো জানোয়ার। কিন্তু মহকের মুখে কোনো বিরক্তি ছিল না, না তার কোনো লজ্জা লাগছিল, না ভয় পাচ্ছিল। তার ভেতরে শুধু এক অদ্ভুত শান্তি ছিল, যা হয়তো সে নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারছিল না। অনেক দূর হাঁটার পর জঙ্গলের ঘনত্ব বাড়তে লাগল। রাস্তা এখন একদম সোজা ছিল না। কখনো তাকে কাঁটা ভরা ঝোপঝাড় এড়িয়ে বেরোতে হতো, তো কখনো ভেজা আর পিচ্ছিল মাটিতে পা সামলে চলতে হতো। মহক প্রতিটি গাছ, প্রতিটি ঝোপকে খুঁটিয়ে দেখে ভাবত, এখানে কি কেউ আছে, কোনো মানুষ, কারো কোনো আওয়াজ? কিন্তু জবাবে সে শুধু পাখিদের ডানা ঝাপটানো আর শুকনো পাতা মারানোর শব্দই শুনতে পেত। চলতে চলতে কয়েক ঘন্টা কেটে গেল। তেষ্টায় তার বুক শুকিয়ে আসছিল এবং একটানা হাঁটায় তার পা ক্লান্ত হয়ে পড়েছিল। সে একটি বড় পাথর দেখল এবং তার নিচে জিরিয়ে নেওয়ার জন্য বসল। সে নিজের পুটলি খুলল, সেই পুটলি যা বাবাজি তাকে আদর করে বেঁধে দিয়েছিলেন। সেখান থেকে কিছুটা শুকনো খাবার বের করল, খেল এবং এক ঢোক জল খেয়ে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন সে আবার উঠল, তখন তার মনে আবার আশার এক ছোট প্রদীপ জ্বলতে শুরু করল। এখন তার পা কিছুটা ধীর হলেও তার দৃষ্টি আরও প্রখর হয়ে উঠেছিল। আরও কিছু দূর এগোতেই ঝোপের আড়ালে সে এক অদ্ভুত ছায়া দেখতে পেল। সে আরও কাছে গিয়ে দেখল যে সেখানে একটি কুঁড়েঘর তৈরি করা আছে, কিন্তু সেটা কোনো সাধারণ কুঁড়েঘর বা কোনো শিকারীর আস্তানা মনে হচ্ছিল না। সেটির দেওয়াল কাঠের তৈরি ছিল। তার ছাদের ওপর শুকনো ডালপালা আর পাতার একটি খুব সুন্দর স্তূপ ছিল। মহক কিছু মুহূর্তের জন্য সেখানে থমকে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং কুঁড়েঘরের কাঠের দরজায় টোকা দিল। ভেতর থেকে কোনো জবাব এলো না, চারদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল। সে দেখল যে দরজাটা কিছুটা খোলা আছে। মহক খুব আলতো করে দরজায় ধাক্কা দিল। দরজাটি কোনো শব্দ না করেই খুলে গেল। ভেতরে পা রাখতেই মহক পুরোপুরি চমকে গেল। কুঁড়েঘরটি বাইরে থেকে যতটা অদ্ভুত আর আলাদা লাগছিল, ভেতর থেকে সেটি ততটাই পরিষ্কার, পরিচ্ছন্ন আর পরিপাটি করে সাজানো ছিল। দেওয়ালে কাঠের ছোট ছোট তাক তৈরি করা ছিল, যেখানে রং বেরঙের মার্বেল, শুকনো সুন্দর ফুল এবং কিছু খুব ছোট ছোট মাটির পাত্র রাখা ছিল। আর সামনের দিকে একটি ছোট জানালা ছিল, যেখান দিয়ে জঙ্গলের হালকা আলো ভেতরে আসছিল। আর সেই জানালার ধারে বসেছিল একটি খুব বড় কালো কাক। কাকটি একদম নড়াচড়া করল না। তার চোখগুলো ছিল খুব প্রখর, গভীর, উজ্জ্বল এবং এমন মনে হচ্ছিল যেন সে কোনো খুব গভীর চিন্তায় ডুবে আছে। কিন্তু মহক সে পাখির দিকে বেশি মনোযোগ দিল না। সে পুরো ঘরে নিজের নজর বোলালো এবং বিড়বিড় করে নিজেকেই বলল, এখানে তো কেউ নেই, এই কুঁড়েঘর খালি। আর যখনই সে ফিরে যাওয়ার জন্য ঘুরল, পেছন থেকে একটি আওয়াজ এলো, একদম মানুষের মতো ভঙ্গিতে। তুমি এটা কিভাবে বলতে পারো যে এখানে কেউ নেই? মহকের পা যেন মাটিতেই জমে গেল। তার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। সে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। ঘরে অন্য কোনো মানুষ ছিল না। সেই কাকটি যে এতক্ষণ চুপচাপ জানালায় বসেছিল, এখন নিজের ঠোঁট নাড়াচ্ছিল এবং একদম মানুষের মতো গলায় কথা বলছিল। মহকের চোখ বিস্ময় বড় হয়ে গেল, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা কিভাবে সম্ভব? তার ঠোঁট থেকে শুধু এটুকুই বেরোলো। কাকটি নিজের জায়গা থেকে কিছুটা সরে এলো এবং বলল, আমি এখানেই জঙ্গলে একা থাকি না, শুধু আমার কথা শোনার মতো আজ পর্যন্ত কোনো মানুষ এখানে আসেনি।
কিন্তু আজ তুমি এসে গেছো। মহকের কাছে বলার মতো কোনো শব্দ বাকি ছিল না। সে একদম পাথরের মতো হয়ে চুপচাপ তাকে দেখতে থাকল। সেই কাকের কণ্ঠস্বর, কথা বলার ধরন, শব্দচয়ন সবকিছুই কোনো বুদ্ধিমান মানুষের মতো ছিল, কিন্তু তার চেহারা, তার ডানা আর তার অস্তিত্ব তখন একটি পাখিরই ছিল। কাকটি তাকে খুব নরমভাবে জিজ্ঞেস করল, তুমি এত দূরে এই ঘন জঙ্গলে একা কেন এসেছ? মহক নিজেকে কিছুটা সামলে নিল এবং তারপর সেই পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিল। বাবাজিরার সিদ্ধান্ত, সেই বাগান, সেই কুঠার, সেই গাছের জঙ্গলের দিকে পড়া এবং বনদের মজা ওড়ানো সব কিছু। কাক খুব শান্তভাবে এবং ধৈর্য নিয়ে তার পুরো কথা শুনতে থাকল। মাঝে মাঝে তার ঘাড় কখনো বুদ্ধিমত্তার সাথে ঝুঁকছিল, কখনো সোজা হচ্ছিল, কিন্তু তার উজ্জ্বল চোখগুলো এক মুহূর্তের জন্য মহকের মুখ থেকে সরেনি। যখন মহক নিজের কথা শেষ করল, তখন সেখানে কিছুক্ষণ এক গভীর নীরবতা বিরাজ করল। তারপর সেই নীরবতা ভেঙে কাক সরাসরি প্রশ্ন করল, তাহলে তুমি কি আমায় বিয়ে করবে? এই কথাটি এতটাই অদ্ভুত ছিল যে মহকের ঠোঁট দিয়ে ঘাবড়ানোর চোটে এক হালকা হাসি বেরিয়ে এলো, কিন্তু তার চোখে তখনও ভয় ছিল। এটা তুমি কি বলছো? তুমি একটা কাক, একটা পাখি, আর আমি একজন মানুষ। আমাদের কোনো মিলই নেই। এটা কিভাবে সম্ভব? কাক এই নিয়ে কোনো তর্ক করল না। সে শুধু জানালা থেকে উড়াল দিল এবং নিচে সেই পরিষ্কার মাদুরের ওপর নেমে এলো। মাদুরের ওপর গোল গোল ঘুরে এক অদ্ভুত ছন্দে নাচতে শুরু করল। সেটা কোনো সাধারণ পাখির মতো আচরণ ছিল না। তার অঙ্গভঙ্গিতে এক অসাধারণ নমনীয়তা এবং পরিশীলিত ভাব ছিল। একদম মনে হচ্ছিল যেন কোনো পোড়া খাওয়া শিল্পী কোনো কথা না বলে নিজের আবেগ প্রকাশ করছে। আর তারপর সেই নাচের মাঝেই সে একটি গান গুনগুন করতে শুরু করলো। যখন গান শেষ হলো এবং কাকটি তার সামনে এসে থামল, তখন কিছুক্ষণ পর মহক এক দীর্ঘশ্বাস নিল এবং খুব সাধারণ কথায় বলল, যদি তোমার মনে যে কথা আছে তা ভুল উদ্দেশ্যে না হয় এবং যদি তোমার নিয়ত পরিষ্কার থাকে, তবে আমি হ্যাঁ বলছি। এটা শুনতেই কাক মহককে ধন্যবাদ জানালো। তারপর মহক সেখান থেকে উঠে দাঁড়ালো। সে একবার কুড়েঘরের দিকে তাকালো, একবার সেই কাকের দিকে, এবং তারপর সে কুড়েঘর থেকে বেরিয়ে এলো। সে আবার সেই মিঠো পথ ধরল যা জঙ্গল থেকে সোজা বাবাজির বাড়ি পর্যন্ত যেত। যখন মহক গ্রামে ফিরল, তখন সূর্য ডুবতে বসেছিল। সেই সন্ধ্যায় যখন তিন বোন নিজেদের সফর থেকে ফিরে নিজেদের আঙিনায় জড়ো হলো, তখন সেখানে এক গভীর নিস্তব্ধতা ছিল। বাবাজি আঙিনার ঠিক মাঝখানে নিম গাছের নিচে নিজের সেই পুরনো চারপাইতে বসেছিলেন। তার হাতে চায়ের একটি পেয়ালা ছিল এবং তিনি কোনো গভীর চিন্তায় ডুবেছিলেন। যখন তিনি তার মেয়েদের পায়ের শব্দ শুনলেন, তখন তিনি মাথা তুললেন। তিন বোন এক সারিতে তার সামনে দাঁড়িয়েছিল। ফরিহার কপালে হালকা ক্লান্তি থাকলেও তার মুখে ছিল অনেক আনন্দ। করিহার গলায় উজ্জ্বল কোনো জিনিস দেখা যাচ্ছিল, যা সম্ভবত সে উপহারে পেয়েছিল, এবং তার চোখে আগামীর স্বপ্নেরা ভাসছিল। আর মহকের পোশাক ছিল একদম সাদামাটা, পায়ে ধুলো লেগেছিল, কিন্তু তার দৃষ্টিতে এমন এক গভীর রহস্য ছিল যা সেখানে উপস্থিত কোনো মানুষই জানত না। বাবাজি চায়ের পেয়ালা নিচে রাখলেন এবং সবথেকে আগে বড় মেয়ে ফারিহার দিকে তাকালেন। হ্যাঁ বেটি ফারিহা, বলো, সেখানে কি হলো? কাকে পছন্দ করলে তুমি? ফারিহা লজ্জায় দৃষ্টি নিচু করে নিল। তারপর খুব ধীর এবং খুশির স্বরে বলল, আব্বাজান, আমি খালার ছেলে সালামতকে পছন্দ করেছি। আপনি বলেছিলেন যেদিকে গাছ পড়বে সেদিকে যেতে, আর গাছও একদম সেই দিকেই পড়েছিল। খালাও এই সম্বন্ধের জন্য খুশি মনে হ্যাঁ বলে দিয়েছেন। বাবাজি খুব তৃপ্তির সাথে হেসে মাথা নাড়লেন। তারপর তিনি মেজমে করিহার দিকে তাকালেন। আর তুমি বলো করিহা, তোমার সফর কেমন ছিল? করিহা কিছুটা এগিয়ে এসে নিজের চুড়ির হালকা শব্দের সাথে জবাব দিল, আব্বাজান, আমি দক্ষিণে গিয়েছিলাম। সেখানে আম্মুর পুরনো বান্ধবীর বাড়িতে তার ছেলে সুলতানের সাথে দেখা হলো। আম্মাজানও হ্যাঁ বলেছেন, আর সুলতানও এই সম্বন্ধের জন্য রাজি হয়েছে। বাবাজি আবার দীর্ঘশ্বাস নিলেন এবং তারপর পুরো আঙিনায় এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। বাবাজির দৃষ্টি এখন মহকের ওপর পড়ল, যে এতক্ষণ একদম চুপচাপ দাঁড়িয়েছিল। ফারিহা আর করিহাও ফিরে মহককে দেখল, যে সে এখনও পর্যন্ত কিছু কেন বলছে না। ফারিহা ইশারায় করিহাকে কিছু বলল এবং তারপর মহককে বিদ্রুপ করে বলল, কি ব্যাপার মহক, তুই এখনও নিজের বরের ব্যাপারে কিছু বললি না? আমার তো মনে হয় তোর বরের দাঁতগুলো খুব বড় বড় হবে, আর তার কান, সেগুলো তো হয়তো কুড়েঘরের ছাদ পর্যন্ত পৌঁছাবে। সেই জন্যই হয়তো তুই ভয়ে কিছু বলতে পারছিস না। মহক তাদের কথায় রাগ করার বদলে হাসছিল। সে খুব শান্তভাবে বলল, তোরা আমার কথা বিশ্বাস কর আর নাই কর, কিন্তু আমার বর কোনো রাজপুত্রের চেয়ে কম নয়। সেই রাতে বাবাজির বাড়িতে এক অদ্ভুত পরিবেশ ছিল।
পরিহা আর করিহা নিজ নিজ বিয়ের আলোচনায় পুরোপুরি মশগুল ছিল। তারা দুজনে কথা বলছিল যে বিয়েতে চুড়ি কোন রঙের হবে, বিয়ের সাজ কেমন হবে, কত বড় বরযাত্রী আসবে আর কি কি খাবার রান্না হবে। কিন্তু মহক তাদের সবার থেকে দূরে চুপচাপ নিজের ছোট ঘরে বসে রইল। পরদিন যখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আকাশের রোদে ছায়ার রেখাগুলো একে অপরের থেকে আলাদা হতে শুরু করেছিল। গ্রামের সেই ছোট কাঁচা ঘরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। বাবাজি নিজের সেই পুরনো চারপাইতে বসেছিলেন। তার কপালে চিন্তার ভাঁজ ছিল, কিন্তু চোখে এক আলাদা স্বস্তিও ছিল। তার 3 মেয়ে বাড়ির ভেতরে ছিল। কেউ রাতের খাবার তৈরির প্রস্তুতি নিচ্ছিল, কেউ কুয়ো থেকে আনা জল কলসিতে ভরছিল, আর কেউ শুধু চুপচাপ বসে নিজের আগামী দিনের কথা ভাবছিল। হঠাৎ বাবাজি গলা ঝেড়ে তার 3 মেয়েকে বাইরে আঙিনায় ডাকলেন। তার ডাক শুনে 3 মেয়েই নিজ নিজ কাজ ছেড়ে বাইরে চলে এলো এবং এক সারিতে বাবাজির সামনে দাঁড়িয়ে গেল। বাবাজি 3 জনকে বললেন, আমার কন্যারা, তোমরা 3 জনই নিজেদের জন্য সম্বন্ধ বেছে নিয়েছ। তোমাদের পছন্দের ওপর আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমি একজন বাবা, আর একজন বাবার মন ততক্ষণ পুরোপুরি শান্ত হয় না যতক্ষণ না সে নিজে সবকিছু যাচাই করে নেয়। আমি ভাবছিলাম, কেন তোমাদের হবু স্বামীদের একটি ছোট পরীক্ষা নেওয়া হবে না? এই কথা শুনে 3 মেয়েই খুব চমকে গেল। কেমন পরীক্ষা আব্বাজান? পরিহা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। বাবাজি খুব ধীর কিন্তু গম্ভীর স্বরে তাদের বোঝালেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটা খুব বড় কোনো কাজ নয়। তোমরা 3 জন শুধু নিজেদের হবু স্বামীর কাছে যাও এবং তাদের কাছ থেকে আমার জন্য একটি করে চুড়ি নিয়ে এসো। কিন্তু একটা বিশেষ কথা মনে রেখো, চুড়িটি যেন এমন হয় যা তারা নিজে থেকে নিজের ইচ্ছা আর খুশিতে তোমাদের দেয়। কোনো জোড়াজুড়ি করবে না, কোনো বাহানা করবে না, শুধু সরাসরি গিয়ে তাদের বলবে যে আব্বাজান চেয়েছেন। তারা খুশি মনে যা দেবে শুধু সেটাই নিয়ে ফিরে আসবে। ব্যাস এইটুকুই কথা, আপনার যেমন হুকুম আব্বাজান। পরিহা হেসে বলল। 2 বড় বোন চটপট ভেতরে গিয়ে নিজেদের ওড়না ঠিক করল, হাতের চুড়ি বাজালো এবং গর্বিত ভঙ্গিতে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। তাদের পুরো বিশ্বাস ছিল যে তাদের হবু স্বামীরা তাদের গ্রামের সব থেকে সেরা চুড়ি এনে দেবে। পরিহা তার খালার বাড়ির দিকে রওনা হলো। তার মনে ছিল গভীর বিশ্বাস আর মুখে এক জয়ের তৃপ্তি। করিহাও সেই দক্ষিণের রাস্তার দিকে এগিয়ে চলল। আর মহক চুপচাপ নিজের ঘর থেকে তার পুরনো পুটলিটি তুলে নিল, নিজের পায়ে জীর্ণ চটি পড়ল এবং আবারও সেই রাস্তার দিকে হাঁটা শুরু করল যা গ্রাম থেকে দূরে সেই নিস্তব্ধ আর কাঁটা ভরা জঙ্গলের দিকে যেত। কিন্তু এবার মহকের মনে সেই আগের ভয়টি ছিল না। এবার তার পায়ে গতি ছিল এবং মনে ছিল এক আশা যে হয়তো সেই কাকটি, যে মানুষের মতো এত বুদ্ধিমত্তার সাথে কথা বলে, সে তার এই পরীক্ষাকেও অবশ্যই বুঝবে। ঝোপঝাড় এড়িয়ে ধারালো কাঁটা চিড়ে মহক যখন সেই অদ্ভুত কুঁয়েঘরটির সামনে পৌঁছালো, তখন সূর্যের শেষ রশ্মিগুলো আকাশ থেকে বিদায় নিচ্ছিল। কুঁড়েঘরটি একদম আগের মতোই শান্ত ছিল, কিন্তু জানালার ধারে বসে থাকা সেই কালো কাকটি যেন আজ তারই অপেক্ষা করছিল। সে আগের চেয়েও অনেক বেশি সচেতন, প্রাণবন্ত এবং মহককে দেখে খুশিতে ভরপুর মনে হচ্ছিল। যেমনই মহকের পায়ের শব্দ কুঁড়েঘরের কাছে এলো, কাকটি নিজের ঘাড় ঘোরালো এবং খুব মিষ্টি গলায় বলল, মহক, আমি জানতাম যে তুমি ফিরে আসবেই। মহক কিছু বলল না, সে শুধু চুপচাপ জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল। তার নিঃশ্বাস দ্রুত চলছিল এবং মুখে দুশ্চিন্তার ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। কাকটি তার চোখের দিকে খুব গভীরভাবে তাকিয়েছিল। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, বলো কি ব্যাপার? গ্রামে সব ঠিক আছে তো? মহক কোনো কিছু না লুকিয়ে পুরো ঘটনাটি একে একে বর্ণনা করে দিল। আব্বাজানের সেই হঠাৎ নেওয়া পরীক্ষা, ছুরির দাবি, বড় বোনদের তীক্ষ্ণ বিদ্রূপ এবং নিজের মনের অস্থিরতা, সব কিছু। কাকটি তার কথা শুনে কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল। সে নিজের জায়গায় বসে রইল। মহকের বুক ধরফর করতে লাগল। তারপর কাক খুব ধীরে ধীরে বলল, যদি আমি তোমায় বলি যে আমি তোমাকে আব্বাজানের জন্য একটি ছুরি দিতে পারি, তবে কি তুমি আমার কথা বিশ্বাস করবে? মহক একদম চমকে গেল। তুমি? কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি তো একটি পাখি। তোমার কাছে কি সত্যিই এমন কোনো ছুরি আছে যা আমি আব্বাজানকে দিতে পারি? কাকটি কিছু বলল না, শুধু হাসতে লাগল। সে তার ডানা ঝাপটিয়ে উড়ল এবং কুঁড়েঘরের ভেতরে থাকা একটি পুরনো কাঠের সিন্দুকের কাছে গেল।
সেখানে একটি ছোট কাপড় পড়েছিল, যার ওপর হালকা ধুলো জমেছিল। কাকটি নিজের ঠোঁট দিয়ে সেই কাপড়টি খুব নিপুণভাবে সরালো, এবং কাপড়টি সরতেই তার নিচ থেকে একটি অত্যন্ত উজ্জ্বল ছুরি বেরিয়ে এলো। মহকের চোখ বিস্ময়ে পুরোপুরি বড় হয়ে গেল। ওটা কোনো সাধারণ লোহা বা স্টিলের সাধারণ অস্ত্র ছিল না, যা গ্রামের মানুষ ব্যবহার করে থাকে। সেই ছুরির হাতল খাঁটি রূপো দিয়ে বাঁধানো ছিল। সেই রূপোর ওপর খুব সূক্ষ্ম এবং সুন্দর কারুকাজ করা ছিল। এই ছুরি, এটা তো দেখে মনে হচ্ছে যেন কোনো বড় বাদশার। মহকের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো। কাকটি খুব ধীর এবং গভীর স্বরে বলল, মহক, আমার কাছে পৃথিবীর সব কিছু তো নেই, তবে আমার যা কিছু আছে তা আজ থেকে সব তোমার। আমি তোমাকে এই ছুরির আসল রহস্য এবং আমার কাহিনী একদিন নিশ্চয়ই বলবো, কিন্তু আজ সময় কম। তুমি এটি সাবধানে নিয়ে যাও এবং তোমার আব্বাজানের হাতে তুলে দাও। মহক তার কাঁপতে থাকা হাত দিয়ে সেই শীতল এবং ভারী ছুরিটি তুলে নিল। কিছুক্ষণের জন্য দুজনের দৃষ্টি মিলিত হল। কোনো কথা না বলেই তারা একে অপরকে সান্ত্বনা দিল, এবং তারপর মহক সেখান থেকে ফেরার পথ ধরল। বাড়ির আঙিনায় আবারও সেই নিস্তব্ধতা ছড়িয়েছিল। বাবাজি নিজের চারপাইতে বসেছিলেন। তার পাশেই একটি পুরনো কাঠের সিন্দুক রাখা ছিল, এবং সামনে 3টি ছোট চেয়ার রাখা ছিল। 3টি মেয়ে একে একে নিজেদের হাতে কিছু লুকিয়ে সামনে এসে দাঁড়ালো। সবার আগে ফরিহা এগিয়ে এলো। সে নিজের চাদরের আঁচল থেকে একটি খুব উজ্জ্বল এবং নতুন স্টিলের ছুরি বের করে বাবাজির সামনে পেশ করল। বাবাজি ছুরিটি হাতে নিলেন। ওটা মজবুত ছিল, সামনে থেকে ধারালো ছিল। ঠিক আছে বেটি, বাবাজি সন্তুষ্টির সাথে বললেন। তারপর করিহা এগিয়ে এলো। তার হাতেও একটি খুব সুন্দর পালিশ করা কাঠের হাতলওয়ালা লোহার ছুরি ছিল। মন্দ নয়, বাবাজি মাথা নাড়লেন। এটা গ্রামের কোনো সাধারণ কামারের নয়, বরং কোনো ভালো কারিগরের তৈরি মনে হচ্ছে। এবার পালা ছিল মহকের। ফরিহা আর করিহা একে অপরের দিকে তাকিয়ে আর চোখে হাসল। তাদের পুরো বিশ্বাস ছিল যে মহক খালি হাতে এসেছে বা কাঠের কোনো টুকরো নিয়ে এসেছে। মহক একদম চুপচাপ এগিয়ে এলো। সে নিজের ওড়নায় জড়ানো সেই রাজকীয় ছুরিটি খুব সাবধানে বের করল এবং ধীরে ধীরে বাবাজির হাতের তালুর উপর রেখে দিল। বাবাজি যেমনই সেই ছুরিটি দেখলেন, তার হাত হঠাৎ থেমে গেল। তার বৃদ্ধ আঙুলগুলো কাঁপতে লাগল এবং তার চোখ সেই ছুরির ওপর করা সূক্ষ্ম কারুকাজ আর তার উজ্জ্বলতায় যেন হারিয়ে গেল। এই ছুরি, তার মুখ দিয়ে তোতলানো আওয়াজ বের হলো। তিনি সেই ছুরিটিকে উল্টে পাল্টে খুব মন দিয়ে দেখলেন। তার ধার, তার অনন্য গড়ন, তার ওজন এবং তার রূপোর উজ্জ্বলতা, প্রতিটি জিনিস চিৎকার করে বলছিল যে এটি পৃথিবীর কোনো সাধারণ জিনিস একদমই নয়। এই ছুরি তো কোনো বড় সাম্রাজ্যের ধনভাণ্ডারের জিনিস মনে হচ্ছে। এমন মূল্যবান ছুরি তো আমি আমার পুরো জীবনে কখনো দেখিনি। কোনো গ্রামবাসীর কাছে এটা থাকা তো দূরের কথা। এ কথা শোনা মাত্রই ফরিহা আর করিহার মুখের হাসি এক নিমেষে উধাও হয়ে গেল। তারা দুজনে ঘাবড়ে গিয়ে এগিয়ে এলো এবং সেই ছুরিটি দেখতে লাগলো। আর যখন তারা সত্যি সেই রাজকীয় ছুরিটি দেখল, তখন তাদের মুখে সেই একই বিস্ময় আর ধাক্কা ছিল যা তারা মহককে দেবার কথা ভেবেছিল। এটা তুই কোথা থেকে চুরি করে আনলি? করিহা লজ্জিত হয়ে নিচু স্বরে জিজ্ঞেস করল। তোকে এটা কে দিল? ফরিহা হিংসার চোটে জিজ্ঞেস করল। মহক তাদের কোনো কথাই কিছু মনে করল না। সে খুব শান্ত স্বরে শুধু এটুকু বলল, যার সাথে আমি আমার সম্বন্ধ করেছি। বাবাজি মহকের দিকে খুব গভীর দৃষ্টিতে তাকালেন। তারপর সেই রাজকীয় ছুরির উজ্জ্বলতা দেখলেন এবং তারপর 3 মেয়ের মুখের দিকে একে একে তাকিয়ে বললেন, আজ আমি তোমাদের 3 জনের হবু বরদের হাতের কাজ দেখে নিলাম। রূপ আর গুণ দেখা এখনো বাকি। পরদিন সকালের সময় বাবাজি 3 মেয়ের সামনে বসেছিলেন। তাদের সামনে কাঠের একটি ছোট টেবিল ছিল, যার উপর সেই 3টি ছুরি রাখা ছিল। 3টির গঠন আলাদা ছিল, 3টির দাম আলাদা ছিল, কিন্তু তাদের মানে একই ছিল। যে ব্যক্তি এগুলো পাঠিয়েছে সে আসলে কি মর্যাদা এবং কেমন উদ্দেশ্য রাখে। বাবাজি আরও একবার সেই রাজকীয় ছুরির উজ্জ্বলতা দেখলেন। তারপর নিজের মেয়েদের দেখলেন এবং খুব পরিষ্কার ভাষায় বললেন, আমার কন্যেরা, আমি তোমাদের 3 জনের পছন্দ এবং তোমাদের আনা এই উপহারগুলোতে খুশি। কিন্তু আমার মন এখনও পুরোপুরি শান্ত হয়নি। আমার মনে এখনও কিছু প্রশ্ন বাকি আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে আব্বাজান? ফরিহা কিছুটা বিরক্তির সাথে জিজ্ঞেস করল, কারণ মহকের সেই ছুরিটি সে একদমই হজম করতে পারছিল না। বাবাজি ধীরে ধীরে বললেন,
হ্যাঁ বেটি, এখন শুধু একটি শেষ পরীক্ষা। তোমরা তিনজন নিজ নিজ হবু বরের কাছে আবারও যাবে এবং এবার তাদের কাছ থেকে আমার জন্য একটি আংটি নিয়ে আসবে। কিন্তু আমার শর্ত আগের মতোই থাকবে। মনে রেখো, কোনো জোরাজুরি হওয়া চলবে না। যদি সে তোমাকে নিজের পুরো মন থেকে এবং খুশি মনে সেই আংটি দেয়, তবেই সেটি নিয়ে আমার কাছে আসবে। 3 বোন কোনো তর্ক না করেই তাদের বাবার এই কথাটিও মেনে নিল। ফরিহা আবারও তার খালার বাড়ির দিকে রওনা হলো। এবার তার মনে এই জেদ ছিল যে সালামাত যেন তাকে এমন কোনো আংটি দেয় যা মহকের ছুরির চেয়েও বেশি মূল্যবান হয়। ফরিহাও সেই একই দক্ষিণের পথে চলল, যেখানে সুলতান তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আর মহক একটি শব্দ না বলে নিজের ওড়না ঠিক করল, নিজের খালি পুটলিটি তুলে নিল এবং আবারও সেই একই পথে এগিয়ে চলল। সেই জঙ্গলের রাস্তা, সেই কাঁটা, সেই নীরবতা। কিন্তু এখন তার না কাটার পরোয়া ছিল, না রাস্তা দীর্ঘ মনে হচ্ছিল। মহক যখন সেখানে পৌঁছালো, জানালার চৌকাঠি সেই কালো কাকটিই বসেছিল। তার ঘাড় কিছুটা ঝুঁকেছিল, যেন সে কোনো খুব গভীর চিন্তায় ডুবে আছে। যেমনই সে মহকের পরিচিত পায়ের শব্দ শুনল, সে তখনই সোজা হয়ে বসল। মহক, তুমি আজ আবার এলে? সে খুব নরমভাবে জিজ্ঞেস করল। মহকের চোখে হালকা দুশ্চিন্তা ছিল। আমার আব্বাজান আজ আরও একটি পরীক্ষা রেখেছেন। কাকটি কোনো ঘাবড়ানো ছাড়াই নিজের ঘাড় নাড়ালো। বলো, এবার তাকে আমার পক্ষ থেকে কি দিতে হবে? মহক শব্দ গুছিয়ে খুব ধীরে ধীরে বলল, এবার তিনি একটি আংটি চেয়েছেন, কিন্তু তিনি আবারও এটাই বলেছেন যে কোনো জোড়াজুড়ি হওয়া চলবে না। যদি তুমি খুশি মনে দিতে পারো, তবেই আমি নিয়ে যাব। কাকটি কিছুক্ষণের জন্য মহককে পলক না ফেলে দেখল। তার চোখে আজ কোনো অভিযোগ বা প্রশ্ন ছিল না, বরং একটি অদ্ভুত গভীর উজ্জ্বলতা ছিল। একটি আংটি, সে পুনরায় বলল। কাকটি খুব দ্রুত জানালার কিনারে উঠল এবং তারপর ঘরের সেই কোণে গেল যেখানে কাল সেই সিন্দুকটি রাখা ছিল, এবং ঠোঁটে একটি আংটি কামড়ে নিয়ে এলো। সেই আংটিটি না তো পুরোপুরি সোনার ছিল, না রূপোর, বরং এমন একটি ধাতুর ছিল যা মহক আগে কখনো দেখেনি। কিন্তু তার সবথেকে বিশেষ দিক ছিল তার গড়ন। সেই আংটির ওপর একটি খুব পুরনো এবং গভীর চিহ্ন খোদাই করা ছিল, একদম যেমন কোনো মস্ত বড় রাজবংশের কোনো মোহর বা নিশানি হয়ে থাকে। এই আংটিটি আমার নিজের তো নয়, তবে আমি যার সাথে যুক্ত, এটি তার সবথেকে বিশেষ নিশানি। কাকটি খুব ধীর এবং বিষণ্ণ স্বরে বলল। মহক কথা শুনে চমকে গেল, কিন্তু সে তাকে কোনো প্রশ্ন করল না যে সেই মানুষটি কে, যার সাথে সে যুক্ত। সে শুধু হাসি মুখে পুরো শ্রদ্ধার সাথে সেই আংটিটি রুমালসহ তুলে নিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, মহক বলল। কাকটি তার দিকে তাকিয়ে শুধু আরও একটি কথা বলল, এই পরীক্ষা এখন শুধু আমার নয়, তোমারও মহক। চলো, এবার তুমি যাও। সন্ধ্যা হওয়া পর্যন্ত 3 বোন একে একে আবার নিজের বাড়িতে ফিরে এলো। যখন সিদ্ধান্ত শোনানোর সময় এলো, ফরিহা খুব দম্ভের সাথে একটি মোটা সোনালি হাতলওয়ালা সোনার আংটি বাবাজির সামনে রাখল। সেটি দেখে বাবাজি বললেন, ঠিক আছে বেটি, আংটি ভালো, কিন্তু এটি কিছুটা ভারী এবং লোক দেখানো মনে হচ্ছে। ফরিহাও নিজের আংটি পেশ করল। ওটা রূপোর ছিল, খুব সাদামাটা এবং কোনো সাজসজ্জা ছাড়াই। ঠিক আছে, বাবাজি বললেন, এটি কাজের তো মনে হচ্ছে, কিন্তু এর পেছনে কোনো কাহিনী বা গভীরতা নেই। এবার মহকের পালা এলো। মহক চুপচাপ এগিয়ে এলো। সে খুব নিপুণভাবে সেই সাদা রুমালটি খুলল এবং সেই কারুকাজ করা রাজকীয় আংটিটি বাবাজির হাতের তালুর ওপর রেখে দিল। বাবাজি যেমনই সেই আংটিটি দেখলেন, তার নিঃশ্বাস কিছু মুহূর্তের জন্য যেন তার গলায় আটকে গেল। তিনি সেই আংটিটিকে নিজের চোখের একদম কাছে নিয়ে এলেন এবং তার কারুকাজ পড়তে শুরু করলেন। তার আঙুলগুলো সেই খোদাই করা চিহ্নটিকে ছুঁয়ে যাচ্ছিল এবং তার হাত কাঁপছিল। এই চিহ্ন তো... তিনি একদম চুপ হয়ে গেলেন। তার মুখের রং বদলে গেল। এই চিহ্ন, এই মোহর, এটি তো আমি আমার যৌবনে গ্রামের একটি খুব পুরনো দলিলে দেখেছিলাম। এটি তো কোনো খুব দূরের এবং মস্ত বড় রাজপরিবারের মোহর। এই আংটি কোনো বাদশার বংশধরের। এই কথা শোনা মাত্রই ফরিহা আর করিহা একদম পাথরের মতো হয়ে গেল। এখন তাদের কাছে মহককে নিয়ে মজা ওড়ানোর জন্য আর কোনো শব্দ বাকি থাকল না। বাবাজি একটি খুব গভীর দীর্ঘশ্বাস নিলেন, নিজের মেয়েদের আদর করে দেখলেন এবং বললেন, আমার কন্যারা, এখন যখন তোমাদের আনা ছুরি এবং আংটি উভয়ই আমার মনের সব সন্দেহ মিটিয়ে দিয়েছে, তখন আমি চাই যে এখন তোমরা 3 জন নিজ নিজ হবু বরকে এই বাড়িতে নিয়ে এসো। আমি নিজের চোখে দেখতে চাই যে যাদের সাথে তোমরা তোমাদের পুরো জীবন কাটাতে চলেছ, তারা সত্যি এই সম্পর্কের যোগ্য কিনা। 3 বোনই খুশি মনে সায় দিল। পরের দিনই সকাল সকাল 3 বোন নিজ নিজ পথে বেরিয়ে পড়ল।
মহক যখন জঙ্গল পার হয়ে সেই কুড়েঘরের কাছে পৌঁছালো, তখন আজ কুড়েঘরের জানালা খোলা ছিল এবং সেই কালো কাকটি ভেতরে কোনো কাজে ব্যস্ত ছিল। যেমনই তার নজর মহকের উপর পড়ল, তার ঠোঁট থেকে একটি হালকা শীষ বেরোলো, যেন সে নিজের আনন্দ প্রকাশ করছে। এসে গেলে তুমি? সে আদর করে জিজ্ঞেস করল। হ্যাঁ, মহক হাসি মুখে জবাব দিল এবং খুব শান্তভাবে বলল, আব্বাজান বলেছেন যে আজ আমরা আমাদের বড়দের বাড়িতে নিয়ে যাই, তিনি তোমার সাথে দেখা করতে চান। এই কথা শোনা মাত্রই কাকটি কিছু মুহূর্তের জন্য একদম চুপ হয়ে গেল। সে জানালা থেকে নিচে নামলো এবং কিছুটা চিন্তায় পড়ে গেল। তারপর সে খুব ধীরে জিজ্ঞেস করল, মহক, আমাকে এই অবস্থায় দেখে তোমার আব্বা কি ভাববেন? লোকজন কি বলবে? মহক কোনো দ্বিধা ছাড়াই তার উজ্জ্বল চোখের দিকে তাকালো এবং তারপর খুব শান্তভাবে বলল, আমার আব্বাজান খুব ভালো এবং বুদ্ধিমান মানুষ, আর আমার পৃথিবীর কোনো পরোয়া নেই। কাকটি একটি দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, তাহলে চলো মহক, আমাদের সফর শুরু করি। আজ কাকটি কিছুটা তৈরি ছিল, গলায় মুক্তোর ছোট একটি হার পরা ছিল। দুজনে জঙ্গল থেকে বের হতে শুরু করল। গাছের মর্মর শব্দ এখন ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল এবং একটি নতুন দৃশ্য সামনে খুলে যাচ্ছিল। পথে তারা কখনো মিঠো পথ পার করল, কখনো পাথুরে রাস্তা পার করল, এবং তারপর চলতে চলতে একটি মস্ত বড় নদী তাদের সামনে চলে এলো। এই নদী পার হওয়ার জন্য একটি পুরনো কাঠের পুল তৈরি করা ছিল। মহক আর সেই কাক দুজনে ধীরে ধীরে সেই পুরনো কাঠের পুলের ওপর এগোচ্ছিল। মহকের মনে আজ একটি তোল পার হচ্ছিল এবং কাকের হাঁটার ভঙ্গিতে কিছুটা আলাদা স্থিরতা চলে এসেছিল। মনে হচ্ছিল যেন তারা দুজনে কোনো এক না দেখা এবং অজানা পরিণতির দিকে এগিয়ে চলেছে। কিন্তু তখনই পুলের অন্য প্রান্ত থেকে একটি লম্বা চওড়া লোক আসতে দেখা গেল। সেই লোকটি মাথা থেকে পা পর্যন্ত একটি কালো পোশাকে ঢাকা ছিল। তার হাঁটার গতি খুব ধীর কিন্তু ভারী ছিল। তার চেহারা তখনও পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু তার উপস্থিতি এতটাই ভারী মনে হচ্ছিল যেন কোনো অশুভ ছায়া অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিকে এগিয়ে আসছে। সেই লোকটি যখন হাঁটতে হাঁটতে মহক আর কাকের একদম কাছে পৌঁছালো, তখন হঠাৎ থেমে গেল। তারপর সে উচ্চ স্বরে এবং খুব ভয়ানকভাবে হাসতে লাগল। তার হাসিটা এমন ছিল যা সরাসরি হৃদয় বিঁধছিল। আরে বাহ, এটি তো একটি কাক, সে টিপ্পনি কেটে বলল। আর দেখোই না কেমন বর সেজে ঘুরে বেড়াচ্ছে, কি তামাশা এটা। মহক তখনও কিছু বুঝে ওঠার আগেই সেই অপরিচিত লোকটি হঠাৎ নিজের ভারী পা তুলল এবং একটি জোরানো লাথি কাকটিকে মারল। ঢপ! কাকটি এই হঠাৎ হওয়া আক্রমণে বুড়ি তার হাত থারথার করে কাঁপতে লাগল। আর মহক তাকে ধরার আগেই পরের মুহূর্তেই সে পুলের কাঠের রেলিংয়ে ধাক্কা খেয়ে সরাসরি নিচে সেই গভীর এবং দ্রুত বয়ে চলা নদীতে গিয়ে পড়ল। না! মহকের কণ্ঠ চিরে একটি জোরালো চিৎকার বেরিয়ে এলো। তার পা সেখানেই মাটির সাথে জমে গেল। তার সঙ্গী, তার মনের মানুষ, সেই খরস্রোতা নদীতে পড়ে গিয়েছিল। মহক দিশেহারা হয়ে রেলিংয়ের দিকে দৌড়ে গেল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সে শুধু এক মুহূর্তের জন্য জলের ওপর জেগে ওঠা সেই কালো দানাটি দেখল, এবং তারপর নদীর তীব্র স্রোত তাকে নিজের সাথে অনেক দূরে নিয়ে গেল। জলের ঢেউ তাকে পুরোপুরি গিলে নিয়েছিল। মহক রাগ, কষ্ট এবং চোখের জলে ডুবে সেই কালো পোশাক পরা লোকটিকে জিজ্ঞেস করল, তুমি এটা কি করলে? তুমি কেন আমার স্বামীকে নদীতে ফেলে দিলে? তোমার কি ক্ষতি করেছিল সে? সেই লোকটি আবারও হাসল, কিন্তু এবার তার কণ্ঠে এক অদ্ভুত তৃপ্তি এবং বিদ্রূপ ছিল। স্বামী? আরে পাগলি, ওটা তো শুধু একটা কাক ছিল। তোমার বর কিভাবে হতে পারে বলো তো? সামান্য একটি পাখি, আর তুমি একজন মানুষ। এটা তো হওয়াই ছিল। এতটুকু বলে সেই লোকটি পেছনে না তাকিয়ে নিজের সেই ভারী পায়ে সেখান থেকে চলে গেল। এখন সেই পুলে মহক একদম একা রয়ে গিয়েছিল। সে ভেঙে পড়ে সেখানেই সেই কাঠের পুলের উপর বসে পড়ল। তার চোখ একটানা নদীর তীব্র স্রোতকে দেখতে থাকল, এই আশায় যে হয়তো জলের ঢেউ থেকে তার সঙ্গী ফিরে আসবে। কিন্তু কেউ এলো না। জল নিস্তব্ধভাবে বয়ে চলল। চোখের জল তার গাল বেয়ে থামহীনভাবে গড়িয়ে চলল। আমি তোকে বাঁচাতে পারলাম না, সে ফুপিয়ে কাটতে থাকতে নিজের মনেই বিড়বিড় করল। তুই আমার বর ছিলি, আর আমি তোকে শুধু একটি পাখিই ভেবে আসছিলাম। আমি তোকে কখনো কিছু জিজ্ঞেস করিনি, কখনো তোর বিষণ্ণতাকে বোঝার চেষ্টা করিনি, শুধু চুপচাপ তোর সঙ্গ চেয়েছিলাম। আর আজ যখন তোকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি, তখন আমি বুঝতে পারছি যে তুই আমার জন্য কি ছিলি। সে অনেকক্ষণ নিজের মনেই কথা বলতে থাকল, কাঁদতে থাকল। অনেকক্ষণ সেই পুলে কাঁদা এবং বসে থাকার পর যখন আকাশে সন্ধ্যার রং নামতে লাগল এবং অন্ধকার ঘনিয়ে এলো,
মহক অনেক সাহস সঞ্চয় করে ধীরে ধীরে নিজের চোখের জল মুছল, নিজের ওড়না সামলালো এবং ভারী কদমে সেই পুল থেকে আবার গ্রামের দিকে এগিয়ে যেতে লাগল। কিন্তু যেমনই সে সেই কাঠের পুল পার করল এবং সে নদীর অন্য তীরে পৌঁছল, সে সামনে যে দৃশ্য দেখল তাতে তার নিঃশ্বাস একদম থেমে গেল। মহক সেখানেই থমকে গেল, তার চোখ বিস্ময়ে পুরোপুরি বড় হয়ে গেল। তার ভেঙে যাওয়া মন আবারও ধরফর করে উঠতে লাগল, কারণ নদীর ঠিক ওই পারে এক উঁচু পরিষ্কার পাথরের ওপর বসেছিল এক অত্যন্ত সুন্দর যুবক। সেই ছেলেটি গোলাপি রঙের একটি খুব চমৎকার এবং দামি রেশমি পোশাক পরেছিল এবং তার মাথায় একটি উজ্জ্বল সোনালী মুকুট রাখা ছিল। সেই ছেলেটি দেখতে এতটাই সুন্দর ছিল যে নজর ফেরানো যাচ্ছিল না, কিন্তু তার চোখে সেই একই অদ্ভুত নম্রতা এবং গভীরতা ছিল যা মহক আগে কোথাও দেখেছিল। মহকের মনে হলো যেন সে কোনো স্বপ্ন দেখছে। সে নিজের চোখ কচলালো, তারপর আবার মন দিয়ে দেখল। দৃশ্যটি তেমনই ছিল। এটা কি সত্যি? এ কে? এই রাজপুত্র হঠাৎ এখানে এই জঙ্গলের ধারে কোথা থেকে এলো? মহকের ঠোঁট দিয়ে নিজে নিজেই খুব ধীরে বেরিয়ে এলো, নিশ্চয়ই এটি কোনো খুব দূরের দেশের রাজপুত্র যে পথ হারিয়ে ফেলেছে। সে ধীরে ধীরে পা বাড়িয়ে সেই যুবক রাজপুত্রের দিকে এগোতে লাগল। সেই ছেলেটির চোখ সরাসরি মহকের চোখের সাথে ধাক্কা খেল। সেই চোখে একটি পরিচিত আকর্ষণ ছিল। মহক তার একদম কাছে পৌঁছল। তার কণ্ঠে অনেকগুলো প্রশ্নও ছিল আর এক অদ্ভুত ঘাবড়ানো ভাবও। তুমি কে? তুমি কি কোনো দূরদেশের রাজপুত্র? তুমি এখানে এই নির্জনে কি করছো? সেই ছেলেটি খুব হালকা এবং শান্ত হাসির সাথে জবাব দিল, কিন্তু তার কণ্ঠে সেই একই গভীরতা আর স্থিরতা ছিল। আগে তুমি আমার সাথে চলো তোমার বাড়ির দিকে, পথে আমি তোমাকে সবকিছু বিস্তারিত বলবো। মহক কিছু মুহূর্তের জন্য থমকালো। সে বুঝতে পারছিল না যে এই অপরিচিতের সাথে যাবে কিনা, কিন্তু তারপর সেই কণ্ঠস্বরের জাদু তাকে বাধ্য করল এবং সে তার সাথে সাথে পা মেলাতে লাগল। মহক এখনও ভাবনায় ডুবেছিল। সে আর থাকতে পারল না। এবার তো বলে দাও, তুমি আসলে কে, আর তোমার সাথে আমার কি সম্পর্ক যে তুমি আমার বাড়ি যেতে চাও? সেই ছেলেটি হাঁটতে হাঁটতে থেমে গিয়ে মহকের দিকে তাকালো। আমার নাম হলো শাহজাদা শাহবাজ খান। আর মহক, আমি কোনো অপরিচিত নই। আমি সেই কালো কাক যাকে তুমি কোনো পরোয়া ছাড়াই আপন করে নেওয়ার সাহস করেছিলে। মহকের হাঁটা একদম থেমে গেল। সে পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। তুমি সেই কাক? বিস্ময়ের চোটে তার ঠোঁট বুড়িতর তীব্রভাবে কাঁপতে লাগল। রাজপুত্র খুব নরমভাবে জবাব দিল, হ্যাঁ মহক, আমি সেই কাক যাকে তুমি কোনো সন্দেহ না করে, কোনো শর্ত না রেখে ভালোবেসেছিলে। আমি সবসময় একজন মানুষই ছিলাম, কিন্তু একটি খুব খতরনাক জাদুর কবলে আটকে ছিলাম। সত্যিই কি তুমি একজন রাজপুত্র? কিন্তু এসব হলো কিভাবে? শাহজাদা শাহবাজ খান থেমে গিয়ে মাটি থেকে একটি ছোট পাথর তুললেন এবং সেটি হাসি মুখে নদীর জলে ছড়ে মারলেন। এই জাদুর শুধু এবং শুধুমাত্র ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ না কোনো মানুষ এই পৃথিবীতে আমাকে এই পাখির রূপেই আপন বলে মেনে না নেয়, আমাকে ভালো না বাসে। আর সেই জাদু ভাঙার শেষ শর্ত এটি ছিল যে যখন সেই মানুষটি আমাকে মন থেকে আপন করে নেবে, তখন অন্য কারো হাত থেকে আমাকে নিজের ইচ্ছা ছাড়াই নদীতে পড়তে হবে। আমি তোমার মধ্যে সেই সত্য আর সেই ভালোবাসা দেখেছি মহক। আর আজ যখন সেই অপরিচিত লোকটা ওখানে পুলে হঠাৎ চলে এলো এবং সে ঘৃণা ভরে আমাকে লাথি মেরে নদীতে ফেলে দিল, তখন সেই জাদুর প্রভাব চিরকালের জন্য ভেঙে গেল। মহকের ঠোঁটে এখন আর কিছু বলার শক্তি বাকি ছিল না। তার চোখে শুধু বিশ্বাস ছিল আর সামনে হেঁটে চলা সেই মানুষটি যে এখন তার বর, তার জীবনসঙ্গী, তার মনের মানুষ। এবার তারা দুজন একসাথে হাঁটছিল। রাস্তাটি সেই জঙ্গলের পুরনো মেঠো পথেরই ছিল, কিন্তু এবার মহক পায়ে বিঁধতে থাকা সেই কাঁটাগুলো অনুভব করছিল না, কারণ তার মন এখন পুরোপুরি সুখ আর শান্তিতে ভরেছিল। গিয়েছিল গ্রামের সেই বাড়ির আঙিনায় হালকা রোদ ঝলমল করছিল এবং নিম গাছের ছায়া আরও একবার মাটিতে পরম শান্তিতে বিছিয়েছিল। বাবাজি নিজের সেই পুরনো চারপাইতে বসেছিলেন। তার সামনে আজ দুজন বর দাঁড়িয়েছিল, সালামাত আর সুলতান, এবং তাদের সাথে তাদের কনেরা ছিল, ফারিহা আর করিহা, যারা এখন নিজ নিজ নতুন আর উজ্জ্বল পোশাকে খুব লাজুক ভঙ্গিতে দাঁড়িয়েছিল। কিন্তু সেখানে উপস্থিত প্রতিটি মানুষের নজর শুধু সেই একটি রাস্তার দিকেই স্থির ছিল, যেখান থেকে মহকের আসার কথা ছিল। ফারিহা আর করিহা মনে মনে খুশি ছিল যে আজ মহককে সবার সামনে খুব লজ্জিত হতে হবে। আর তারপর দূর থেকে মেঠো পথে দুটি ছায়া আসতে দেখা গেল। ফারিহা আর করিহার মুখে যে অহংকার ছিল তা প্রথমে গভীর বিস্ময়ে বদলে গেল এবং তারপর একটি হালকা কিন্তু খুব গভীর আক্ষেপ আর হিংসায় ডুবে গেল। তাদের হুঁশ উড়ে গিয়েছিল। বাবাজি দুজনকে নিজের দিকে আসতে দেখলেন। তিনি নিজের হাত নিজের বুকের ওপর রাখলেন। তার চোখ ছানা বড়া হয়ে গেল। মহক আর শাহজাদা ফাকার জামান এসে ঠিক বাবাজির সামনে থামলেন। মহক খুব ধীর এবং শ্রদ্ধাপূর্ণ স্বরে বলল,
আব্বাজান, ইনি হলেন আমার স্বামী, আমার রাজপুত্র, একদম তেমনই যেমন আমি আপনাকে বলেছিলাম। বাবাজির চোখ খুশিতে ভিজে এলো। তিনি এগিয়ে গিয়ে রাজপুত্রের মাথায় হাত রাখলেন। তার ঠোঁটে একটি মস্ত বড় এবং সন্তুষ্ট হাসি ছিল। আমার মা, তুই একটি মুহূর্তের জন্যেও নিজের কথা থেকে মুখ ফিরিয়ে নিসনি, আর আজ তোর সেই সত্যই আমার চোখের সামনে একজন রাজপুত্র হয়ে দাঁড়িয়ে আছে। আমি আজ খুব খুশি, খুব গর্ব অনুভব করছি যে আমার লালন পালন আর আমার শিক্ষা একদম ভুল হয়নি। ফরিহা আর করিহা এসব দেখে কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে রইল। তারপর তারা ধীরে ধীরে একে অপরের দিকে তাকালো এবং তারপর মহক আর তার রাজপুত্রের দিকে। তাদের চোখে একটি পরিষ্কার আক্ষেপ ছিল, কিন্তু এখন তারা কোনো বিদ্রূপ করতে পারত না, কোনো অভিযোগ করতে পারত না। ইস ইস, যদি আমাদের গাছও সেই দিন জঙ্গলের দিকেই পড়ত। ফরিহা খুব নিচু স্বরে আফসোসের সাথে বলল, হয়তো তবে আমরাও আজ কোনো রাজপুত্রেরই দেখা পেতাম। করিহাও দীর্ঘশ্বাস ফেলে তার সাথে কথা যোগ করল, কিন্তু এখন তো সময় তাদের হাত থেকে বালির মতো বেরিয়ে গিয়েছিল। বাবাজি তার 3 মেয়েকে কাছে ডাকলেন এবং বললেন, এখন যখন তোমরা 3 জনই নিজেদের বরকে চিনে নিয়েছ এবং নিজেদের গন্তব্য বেছে নিয়েছ, তখন আমার এখন শুধু এটাই প্রার্থনা যে তোমাদের এই সম্পর্ক সব সময় অটুট থাকুক আর তোমরা সবাই সুখে থেকো। ফরিহা সালামতকে বিয়ে করল। তাদের বিয়ে খুব সাদামাটাভাবে হলো, কিন্তু তারা দুজনে একে অপরকে ভালোবাসত। করিহা সুলতানের হাত ধরল। তাদের সম্পর্কে কিছুটা বিচক্ষণতা ছিল আর আগামী দিনের কিছুটা আশা ছিল। আর মহকের বিয়ে পুরো গ্রামের সামনে পুরো রাজকীয় ঢঙে শাহজাদা ফাকার দামানের সাথে হলো। এমন এক অনন্য বিয়ে যা কোনো লোভ বা রূপের ছিল না, বরং ছিল শুধু মনের সাথে মনের। পরের দিন যখন বিদায়ের আগে 3 বোন বাড়ির আঙিনায় একসাথে বসল, তখন ফরিহা মহকের হাত ধরে খুব ভালোবাসা আর কিছুটা লজ্জিত হয়ে বলল, আমার ছোট বোন, তুই একদম ঠিক ছিলি। তোর সেই নীরবতায় এমন এক জোরালো আওয়াজ ছিল যা আমরা কখনো শোনার চেষ্টাই করিনি। মহক হাসি মুখে জবাব দিল, ভালোবাসা হলো সেটি যা কারো রূপ বা পোশাক থেকে নয়, বরং তার মন থেকে শুরু হয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন।